ক্ষমতা ধরে রাখতে জুলাই অভ্যুত্থানে কেড়ে নেওয়া হয় ১৪০০ মানুষের প্রাণ। জাতিসংঘের প্রতিবেদন, র‍্যাব ও এনটিএমসি বিলুপ্তির সুপারিশ। আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ সরকার। অপরাধীদের বিচার নিশ্চিত হবে, আয়নাঘর পরিদর্শন করে প্রধান উপদেষ্টা। গত সরকার এই আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবেন না এটার থেকে। জেলায় জেলায় সমাবেশ বিএনপির। গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান নেতাদের। অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘন্টায় সারা দেশে গ্রেফতার আরও ৫৯১ জন। অস্ত্র উদ্ধার জোরদারে ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। ডেভিল হান্ট কতটুকু কার্যকরী হচ্ছে, আপনারা যেহেতু গাজীপুরের বাসে, এটা তো গাজীপুরের ভিতরেই পড়ছে, তা আপনারা এসব সবচেয়ে বেশি বলতে পারবেন। এবং মোবাইল ফাইন্যান্স প্রতিষ্ঠান নগদের প্রধান কার্যালয়ে দুদকের অভিযান, মিলল ২৩০০ কোটি টাকা জালিয়াতির প্রমাণ। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পতিত শেখ হাসিনা সরকার জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে নৃশংসভাবে হামলা চালায়, যেখানে প্রাণ হারান প্রায় ১৪০০ নিরীহ মানুষ, যাদের ১২ থেকে ১৩% শিশু। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের স্বাধীন তদন্তের প্রতিবেদনে উঠে এসেছে দমন পীড়নের চিত্র। প্রতিবেদনে র‍্যাব ও এনটিএমসি বিলুপ্তির সহ অর্ধশত সুপারিশ আসে। এ প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। লুৎফর কবিরের রিপোর্ট। জুলাইয়ের ঢাকা তখন মিছিলের শহর। ক্ষমতার আঁকড়ে রাখা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে উত্তাল রাজপথ। ছাত্র জনতার আন্দোলন দমাতে নৃশংস পথ বেছে নেন শেখ হাসিনা। তবে শেষ চেষ্টা করেও রক্ষা হয়নি। ৫ আগস্ট পালাতে বাধ্য হন তিনি। জুলাই আগস্টের বর্বরতা বাংলাদেশে পরিদর্শন করে সাক্ষী হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের টিম। সেই তদন্তের রিপোর্ট বুধবার বিশ্ব দরবারে তুলে ধরে সংস্থাটি। তদন্তে এসেছে, জুলাই থেকে আগস্ট পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অন্তত ১৪০০ মানুষ, যাদের ১২ থেকে ১৩% শিশু। বিক্ষোভ দমনে ব্যবহার করা হয় তাজা বুলেট আর শটগান। ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের অনুরোধের ভিত্তিতে আমরা ১৬ সেপ্টেম্বর জাতিসংঘের স্বাধীন তদন্ত টিম বাংলাদেশে পাঠাই। ওই দলে ফরেনসিক চিকিৎসক, অস্ত্র বিশেষজ্ঞরা ছিলেন। তারা বিশ্ববিদ্যালয়, হাসপাতাল সহ বিক্ষোভের স্থান ঘুরে দেখেছেন। যা ঘটেছে তা আন্তর্জাতিক অপরাধও হতে পারে। ১১৪ পৃষ্ঠার প্রতিবেদনে এসেছে, সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত হয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। সহিংসতার তদন্ত করতে যেয়ে আহত, তাদের পরিবার, চিকিৎসক সহ ২৫০ জনের বক্তব্য নেয় জাতিসংঘ। প্রতিবেদনে এসেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই ছাত্র জনতার উপর গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। মানবাধিকার সমুন্নত রাখতে র‍্যাবকে এবং এনটিএমসি বিলুপ্তির সুপারিশ করেছে জাতিসংঘ। এ নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে আসেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বলেন, নৃশংস প্রক্রিয়ায় ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল। আমরা বিভিন্ন তথ্য উপাত্ত অনুসন্ধানে দেখেছি, ছাত্র জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল ক্ষমতাচ্যুত সরকার। বিক্ষোভ দমনের কৌশলের অংশ হিসাবে রাজনৈতিক নেতৃত্ব, ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাপক নির্বিচারে গ্রেফতার, আটক এবং নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। সুপারিশে তিনি বলেন, এ বিষয়ে সহায়তায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ। বাংলাদেশের বর্তমান আইনগত প্রক্রিয়ায় অনেক চ্যালেঞ্জ ও স্বল্পতা আছে। আমরা এই ইস্যুগুলো নিয়ে সরকারের সঙ্গে কাজ করব। আন্দোলনের সময় শিশু সহ অনেক নাগরিক মারাত্মকভাবে আহত হয়েছিল। তাদের জন্য ভিকটিম সেন্টার স্থাপন করতে হবে। ক্ষতিপূরণ প্রদান সহ প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী স্বাস্থ্যসেবাও নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর কখনো সংগঠিত না হয় সে লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে হবে। বাংলাদেশে এমন ঘটনা আগে ঘটেনি বলেও দাবি করেন ভলকার তুর্ক। আইন শৃঙ্খলা বাহিনীকে গঠনমূলক কাজে ব্যবহারের সুপারিশ এসেছে ওই প্রতিবেদনে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।
জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এভিডেন্স হিসেবে ব্যবহার করা হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও বলেন, এটি ব্যবহারে কোনো আইনি জটিলতা নেই। এছাড়া এটি ঐতিহাসিক প্রমাণ হিসাবে কাজ করবে বলেও জানান তিনি। সবচাইতে বড় যে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ যখন এই বিষয়ে তদন্ত করে একটা রিপোর্ট দিয়েছে এবং তারা গ্রাউন্ড লেভেলে তদন্ত করে কিন্তু এই রিপোর্টটা দিয়েছে, সুতরাং এই রিপোর্টটা সরাসরি এভিডেন্স হিসেবে আমরা ব্যবহার করব এবং এটা ব্যবহার করতে আইনত কোনো রকমের জটিলতা নেই এবং এটা অসম্ভব গুরুত্ববহ একটা তথ্য ঐতিহাসিক প্রমাণ হিসাবে ব্যবহৃত হবে। আমরা যে তদন্তটা করছি তার সাথে কিন্তু তারা আজকে যে রিপোর্টটা প্রকাশ করেছেন তার সাথে সাদৃশ্য আছে। আমরা যে ধরনের এভিডেন্স পেয়েছি, জাতিসংঘ আজকে যা প্রকাশ করেছে তা মূলত একই রকমের কথা। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশে আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বুধবার আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালা পরিদর্শনকালে তিনি কথা বলেন। এদিকে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সারা দেশে অন্তত 700 থেকে 800 আয়নাঘর রয়েছে। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। বুধবার দেশি বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই সময় তিনি রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা 3টি আয়নাঘর ঘুরে দেখেন। পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা জানান, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশে আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করেছিল। নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদের জগৎ, এটা কি আমাদের সমাজ, আমরা এটা করলাম। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা, জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরীক হলাম এটাতে। তিনি আরো বলেন, ন্যায় বিচার নিশ্চিত করাকে প্রাধান্য দিচ্ছে সরকার। ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখি না, আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয়, যে বিচার দীর্ঘসূত্রিতায় করে থাকবে সেই জন্য এটা থেকে নিষ্কৃতি পায়। এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স, তারপর দেখা যাবে তাদের কি করা যেতে পারে। এদিকে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সারা দেশের প্রতিটি আয়নাঘর খুঁজে বের করা হবে। আজকে বাংলাদেশের জন্য একটা হিস্টোরিক ডে। প্রফেসর ইউনুস প্রত্যেকটা স্পটে গিয়েছেন, প্রত্যেকটা আয়নাঘর যেই লোকেশনে যতগুলো আয়নাঘর ছিল প্রত্যেকটা স্পটে ঘুরে ঘুরে দেখেছেন। বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সের যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800 এবং এইটা আরো বের হচ্ছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ অংশ নিতে 2 দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ সফরের বিষয়ে জানান। আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে এই সম্মেলনে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা। এবারের সম্মেলনে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। সফর শেষে আগামী শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে। নির্বাচনী রোডম্যাপ সহ বিভিন্ন দাবিতে জেলায় জেলায় সমাবেশ করছে বিএনপি। বৃহস্পতিবার এসব সমাবেশে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। গণতান্ত্রিক যাত্রার পথে উত্তরণের জন্য শিগগিরই নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তারা। আর রাজশাহী স্মরণ সভায় যোগ দিয়ে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির উদারতার কারণেই দেশে রাজনীতি করার সুযোগ ফেরত পায় জামায়াতে ইসলামী। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন রিপোর্ট। নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বিভিন্ন জেলায় সমাবেশ করছে বিএনপি। বুধবার সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল নেতাকর্মীদের। বিএনপি যেন আগামী দিনে ক্ষমতা না আসতে পারে
এজন্য অনেক ষড়যন্ত্র চলছে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। বিএনপি সারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দ্রুত নির্বাচনের দাবিতে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। খুলনার শহীদ হাদিস পার্কে জেলা বিএনপির জনসভায় যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, দেশের মানুষকে গিনিপিগ বানানো যাবে না, সংস্কারের একমাত্র অধিকার নির্বাচিত সরকারের বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সংস্কারের অর্ধেক হয়ে গিয়েছে, আর যে সকল দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সংস্কারের কথা তারা বলছেন, এইসব সংস্কার করার প্রকৃত অধিকার রয়েছে নির্বাচিত গণপ্রতিনিধিদের। লালমনিরহাটের সমাবেশে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এদিকে বুধবার বিকেলে রাজশাহীর বাগমারায় প্রয়াত বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ মন্ডলের স্মরণ সভায় যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বিএনপি সরকারের উদারতার কারণে বাংলাদেশে রাজনীতিতে ফেরার সুযোগ পায় জামায়াত ইসলামী, কিন্তু সবসময় দলটি মুনাফিকি করেছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায়। শেখ মুজিবের সরকার নিষিদ্ধ করেছিল জামাতকে, কিন্তু আমরা সবসময় দেখেছি এই দলটির অন্য কিছু বিষয় নয়, একটা চরিত্র আছে, সেটা হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকি ছাড়া তারা কিছু করেনি। এদিন সুনামগঞ্জের পুরাতন বাস স্ট্যান্ডেও সমাবেশ করে বিএনপি। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। গত 24 ঘন্টায় সারা দেশে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আরও 591 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে 1095 জনকে। এছাড়াও অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় একটি বিদেশি পিস্তল, পুলিশ থেকে লুট করা একটি চায়না রাইফেল, 2টি এলজি, 4টি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন, 3 রাউন্ড গুলি, 17 রাউন্ড কার্তুজ, 20টি ককটেল, 6টি ছুরি, একটি তলোয়ার, একটি হাতুড়ি, একটি গুটি রেঞ্জ, একটি প্লায়ার্স, সর্স, বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। এর আগে গত রোববার থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে গাজীপুর সহ সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। অপারেশন ডেভিল হান্টে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সামনে অস্ত্র উদ্ধারে আরও জোর দেওয়া হবে। বুধবার সকালে গাজীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় আনসার সদস্যদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার কথাও জানান উপদেষ্টা। দেশ গড়ার কাজে আনসারের কিন্তু সবচেয়ে বড় ধরনের ভূমিকা ছিল এবং আছে। ভবিষ্যতে তারাই কিন্তু সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে। এগুলি যৌক্তিক দাবি, ওইগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হইতেছে, আর যেগুলি অযৌক্তিক দাবি ওইগুলি তো আর বিবেচনা করা হবে না। অল্প যত পরিমাণ আপনারা আশা করছিলাম অতগুলি হয় নাই, বাট আস্তে আস্তে হয়তো উদ্ধার হবে। ডেভিল হান্ট কতটুকু কার্যকরী হচ্ছে, আপনারা যেহেতু গাজীপুরের বাসে, এটা তো গাজীপুরের ভিতরেই পড়ছে, তা আপনারা একটু সবচেয়ে বেশি বলতে পারবেন কতটুকু কার্যকরী হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন। এখানে কখন কার রায় হবে তা নিয়ে বাইরের কাউকে মন্তব্য না করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে ভবিষ্যতে কেউ মন্তব্য করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত আওয়ামী সরকারের আমলে গুম, খুন, হত্যা এবং জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ শুরুর 6 মাসের মাথায় এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 300-র অধিক। মামলা হয়েছে 18টি। তবে এখন পর্যন্ত কোনো মামলায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেননি তদন্ত সংস্থা। জুলাই গণহত্যার বিচার কাজের অগ্রগতি সাংবাদিকদের সামনে তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, আগামী অক্টোবরের মধ্যে 3 থেকে 4টি মামলায় রায়ের সম্ভাবনার কথা। আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে 16টি মামলা আনুষ্ঠানিকভাবে দায়ের করেছে। এই 16টি মামলার মধ্যে 4টি মামলার তদন্ত কাজ এই মাসের মধ্যে শেষ হবে বলে আমরা আশা করি। এ নিয়ে বুধবার প্রতিক্রিয়া জানায় ট্রাইব্যুনাল। এদিন ট্রাইব্যুনালে গুমের দায়ের করা মামলার শুনানির এক পর্যায়ে তদন্ত শেষ হওয়ার আগে ট্রাইব্যুনালের মামলার রায় নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল।
সেই সঙ্গে ভবিষ্যতে মামলার তদন্ত শেষ হওয়ার আগে রায় নিয়ে আগাম মন্তব্য করলে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় আদালত। আদালতকে অবশ্যই সবকিছুর থেকে নিউট্রালিটি বজায় রাখবেন এবং তারা সেটাই করার চেষ্টা করেছেন, যে তারা উপদেষ্টা হলেও তাকে ছাড় দেন। ট্রাইব্যুনাল কোনো কিছু দিয়ে প্রভাবিত হবে না, না সরকার থেকে, না ডিফেন্স সাইড থেকে, না আসামি পক্ষ থেকে। সুতরাং ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। ট্রাইব্যুনাল যখন মনে করবেন যে কেউ তার নির্দিষ্ট সীমার বাইরে কথা বলছেন বা কাজ করছেন, তাকে যথাযথ উপযুক্ত ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। এদিন সকালে গুমের ঘটনায় অভিযুক্ত এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে তৃতীয়বারের মতো হাজির করা হয় ট্রাইব্যুনালে। আগামী 20 এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। আমরা ট্রাইব্যুনালকে বলেছি যে যেহেতু ট্রাইব্যুনালের এই মামলাটি ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স মানে গুম এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগ এবং সারা দেশব্যাপী এটি সংগঠিত হয়েছে দীর্ঘ সময় ধরে 2009 থেকে 2024 পর্যন্ত। অতএব আমাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য আরও বেশ কিছু সময়ের প্রয়োজন। এ কারণেই ট্রাইব্যুনাল আমাদের সময়ের আবেদন মঞ্জুর করেছে। এছাড়া পৃথক আরেকটি আবেদনের প্রেক্ষিতে রামপুরায় জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িত 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এটা মামলারই রিপোর্ট। হ্যাঁ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। মোবাইল ফাইন্যান্স সার্ভিস প্রতিষ্ঠান নগদের 23 কোটি টাকার জালিয়াতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার নগদের প্রধান কার্যালয়ে অনিয়ম দুর্নীতির খোঁজে অভিযান চালায় সংস্থাটি। এ সময় প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে ফেলার বিষয়টি স্বীকার করে নগদ কর্তৃপক্ষ। বিস্তারিত ফজলে আদিত্যের প্রতিবেদনে। করতে থাকুন আর জিততে থাকুন। নগদের চটকদার বিজ্ঞাপন দেখে যে কোনো মানুষ মনে করতে পারেন নগদ রাষ্ট্রেই তো একটি প্রতিষ্ঠান। তবে আশ্চর্যকর বিষয় হচ্ছে প্রতিষ্ঠানটির 70 ভাগের বেশি শেয়ার মালিক বিদেশি বিনিয়োগকারী। অভিযোগ আছে নিয়ম না মেনে গ্রাহকের সঞ্চয়ের টাকা সরিয়ে 600 কোটি টাকার ইমানি তৈরি করেছে। এতে গ্রাহক ট্রানজ্যাকশন করতে পারলেও ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না, যা সম্পূর্ণ অনৈতিক। এমন সব অভিযোগের প্রেক্ষিতে নগদের প্রধান কার্যালয়ে দুদক কর্মকর্তা রুহুল হকের নেতৃত্বে বুধবার অভিযানে যায় দুদকের একটি দল। ঘণ্টাব্যাপী অভিযানে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করে সংস্থাটির কর্মকর্তারা। অভিযোগের বিষয়টি স্বীকার করে খোদ নগদের প্রশাসক বদিউজ্জামান দিদার। তিনি বলেন, নগদ 600 কোটি টাকার উপরে অবৈধভাবে অতিরিক্ত ইমানি তৈরি করেছে এবং 1600 থেকে 1700 কোটি টাকা অজানা স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যখন আমরা কার্যক্রম চালিয়েছি বা নগদ পরিচালনা করেছি, আমাদের কাছে মনে হয়েছে যে এগুলো আসলে শুদ্ধ লেনদেন না, এইভাবে লেনদেন হওয়া উচিত না। 3টা অনিয়ম, এক্সেসিভ মানি ক্রিয়েট করেছে, 2 ফান্ড সরিয়ে নিয়েছে, 3 নাম্বার একদম নিশ্চিত না শেয়ার হোল্ডিং নিয়ে কিছু স্ক্যাম হয়েছে। দুদক কর্মকর্তা বলছেন, নগদ থেকে পাওয়া তথ্যপাত্র যাচাই বাছাই করে কমিশনে প্রতিবেদন জমা দেবে তারা। এর আলোকেই ব্যবস্থা নেবে কমিশন। আমরা কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাবি করব। হয়তো পরবর্তী কমিশন চাইলে এটাকে অনুসন্ধান হিসেবে নিতে পারে এবং এখানে যদি কোনো অনিয়ম দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার হয়ে থাকে এবং জনগণের সাথে প্রতারণা হয়ে থাকে, আমাদের দুদক টিম এটা নিয়ে কাজ করতেছে। এগুলো ইনশাল্লাহ প্রকাশ্যে চলে আসবে। যাদের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ সরিয়ে ফেলা হয়েছে তাদের শনাক্তে নগদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। দুদক ইনকোয়ারির ক্ষেত্রে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আহতদের মধ্যে আরো 20 জনকে স্মার্ট কার্ড দিল নির্বাচন কমিশন। বুধবার দুপুরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের মাঝে স্মার্ট কার্ড তুলে দেন এনআইডি মহাপরিচালক ASM হুমায়ুন কবির। এ সময় মহাপরিচালক জানান, এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মোট 44 জনকে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে। বলেন, হাসপাতাল থেকে আহতদের তথ্য সংগ্রহ করে স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের সময় শেষ হলেও ভোটার রেজিস্ট্রেশন চলছে এবং চলবে। আমরা মনে করেছি যে এই ছেলেগুলোর এই এনআইডি কার্ড পাওয়া ওরা হকদার এবং ওরা যেহেতু অসুস্থ এবং ওদের পক্ষে আমাদের কাছে যাওয়া সম্ভব না বা উপজেলা অফিসে বা আমাদের সেন্টারগুলোতে যাওয়া সম্ভব না, আমাদেরই তাদের কাছে আসা উচিত। এই তাগিদ থেকেই আমরা নির্বাচন কমিশন সচিবালয় থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হসপিটালে যারা চিকিৎসাধীন রয়েছে আমরা তাদের কাছে যাব এবং তাদেরকে আমরা এই সেবা পৌঁছে দেব। দেখছেন সংবাদ রাত।